স্টুডেন্ট, দ্বাদশ শ্রেণীর অ্যাগ্রোনমি পরপর করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের সেকেন্ড চ্যাপ্টার মাটি করছি। মাটির ফার্স্ট একটা ভিডিও করেছি আগের দিন। আজকে এটার সেকেন্ড পার্ট 2 আর কি। আজকের আলোচনার বিষয় হচ্ছে উদ্ভিদ খাদ্যের অপরিহার্যতার মাপকাঠি, আর হচ্ছে শস্য উৎপাদনে পোষকগুলোর কাজ ও উদ্ভিদের নিকট তাদের সহজলভ্যতা। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, কারণ এইগুলো থেকে প্রচুর প্রশ্ন আসবে এই চ্যাপ্টারটা থেকে। মানে এই আজকের পার্ট, বিশেষ করে আজকে যতটুকু পড়াবো এর থেকে প্রচুর প্রশ্ন তোমরা পাবে। তাহলে এইটা একটু ভালো করে শুনলে তোমাদের অনেক উপকার হবে। দেখো, উদ্ভিদ খাদ্যের অপরিহার্যতার মাপকাঠি। উদ্ভিদ দেহে খাদ্য উপাদানগুলো নিচের কারণগুলোর জন্য অপরিহার্য খাদ্য উপাদান বলা হয়। অপরিহার্য কারণ এগুলো এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, সেটাই হচ্ছে অপরিহার্য। এক হচ্ছে উদ্ভিদ দেহের খাদ্য উপাদানগুলো কতিপয় নির্দিষ্ট কাজ সমাধা করে। এক একটা খাদ্য উপাদানের এক একটা কাজ আছে, এটাই হচ্ছে এর কথা, এর মানে আর কি। উদ্ভিদ দেহের খাদ্য উপাদানগুলো কতিপয় নির্দিষ্ট কাজ সমাধা করে। দুই হচ্ছে খাদ্য উপাদানগুলো ছাড়া উদ্ভিদ তার জীবন চক্র বা লাইফ সাইকেল সম্পন্ন করতে পারে না। উদ্ভিদের যে খাদ্য উপাদান দরকার, সেই খাদ্য উপাদানের অভাব ঘটলে সে তো তার জীবন চক্র সম্পন্ন করতে পারবে না, তার অসুবিধা হয়ে যাবে। তিন হচ্ছে কোনো নির্দিষ্ট খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ কেবলমাত্র সেই খাদ্য উপাদান প্রয়োগ করে দূর করা যায়। যার যে খাদ্য উপাদানের অভাব, সেই খাদ্য উপাদান ছাড়া তো তার অভাবটা মিটবে না, তাহলে সেই খাদ্য উপাদান প্রয়োগ করেই হচ্ছে তার অভাবটা দূর করা যাবে। যার হচ্ছে খাদ্য উপাদানগুলো কতিপয় উদ্ভিদের ক্ষেত্রে অপরিহার্য, আর কিছু কিছু উদ্ভিদের সেক্ষেত্রে ওই খাদ্য উপাদান না দিলে সেই উদ্ভিদ কোনোদিনও কিছু হবে না আর কি, সে নষ্ট হয়ে যাবে আর কি। পাঁচের, যদি গাছের বৃদ্ধি ভালো হয় তাহলে এক খাদ্য উপাদানকে অন্য খাদ্য উপাদানের পরিবর্তন হিসেবে গ্রহণ করা যায় না। বিজ্ঞানী আর্নন ও স্টাউট 1939 খ্রিস্টাব্দে অপরিহার্যদের যে মাপকাঠি ক্রাইটেরিয়া অফ এসেনশিয়ালিটি ধার্য করেন, সেই অনুসারে একটি খাদ্য উপাদানকে তখনই প্রয়োজনীয় বলা হবে যখন একটি নির্দিষ্ট খাদ্য উপাদানের অভাব ঘটলে উদ্ভিদ তার জীবন চক্রের অঙ্গজ ও জনন বৃদ্ধি দশা সম্পূর্ণ করতে পারবে না। দুই হচ্ছে একটি নির্দিষ্ট খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ সেই খাদ্য উপাদান প্রয়োগ করেই দূর করা যাবে। তিন হচ্ছে নির্দিষ্ট খাদ্য উপাদানটি উদ্ভিদের বিপাক ক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করবে। তাহলে এই যে বিজ্ঞানী আর্নন ও স্টাউট একটা অপরিহার্যের মাপকাঠি দিয়েছেন, তাদের তিনটে মাপকাঠি। এই তিনটে মাপকাঠি কোনো একটা মানে সেই অনুসারে খাদ্য উপাদান তখনই প্রয়োজনীয় বলা হবে যখন এই তিনটে মাপকাঠি পূরণ করবে, তখনই সেটাকে প্রয়োজনীয় বলা হবে। এবার দেখো, শস্য উৎপাদনে পোষকগুলোর কাজ ও উদ্ভিদের নিকট তাদের সহজলভ্যতা। প্রথমেই কার্বন। গাছ পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ুর কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন গ্রহণ করে। আমরা জানি গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বায়ু থেকে। গাছের দেহে মূলরোম দ্বারা শোষিত জল ও সূর্যের আলোর সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে কার্বন। তাহলে কার্বনের কাজ কি, যদি আমাদের প্রশ্ন করে কার্বনের কাজ কি? কার্বনের কাজ হচ্ছে গাছের দেহে মূলরোম দ্বারা শোষিত জল ও সূর্যের আলোর সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে কার্বন। সুতরাং উদ্ভিদের সব খাদ্যই কার্বন নিয়ে গঠিত। কার্বন বা অঙ্গার উদ্ভিদ দেহ গঠনের প্রধান উপাদান। কার্বন ছাড়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না, তাই উদ্ভিদ জীবনে এটি একটি অপরিহার্য উপাদান। পরিবেশ থেকে সালোক সংশ্লেষ পদ্ধতিতে গৃহীত কার্বন ডাইঅক্সাইড CO2 আর কি, কার্বন শোষণের মাধ্যমে জীবসৃষ্ট বস্তু পেট্রোল, কাঠ, কয়লা প্রভৃতি দহনের মাধ্যমে তৈরি কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে আবার পরিবেশে ফিরে আসে। এইভাবে পরিবেশ থেকে গৃহীত কার্বন পরিবেশে আবার ফিরে এসে পরিবেশে কার্বনের পরিমাণের সমতা বজায় রাখে। চক্রাকারে পরিবেশ ও জীবের মধ্যে প্রাকৃতিক কার্বন চক্রাকারে আবর্তিত হয়। একে কার্বন চক্র বা কার্বন সাইকেল বলে। তোমাদের প্রশ্ন আসতে পারে কার্বন সাইকেল কি, তখন লিখে দেবে এটাই। দিয়েছে হাইড্রোজেন। মাটির জল থেকে গাছ হাইড্রোজেন গ্রহণ করে। জল ও উদ্ভিদের সব খাদ্যই হাইড্রোজেন দ্বারা গঠিত। হাইড্রোজেন গাছের দেহের বিভিন্ন জৈব উপাদান তৈরিতে সাহায্য করে। তাহলে হাইড্রোজেনের মূল কাজ কি? হাইড্রোজেনের মূল কাজ হচ্ছে বিভিন্ন জৈব উপাদান তৈরিতে সাহায্য করে, গাছের দেহের বিভিন্ন জৈব উপাদান তৈরি করে আর কি হাইড্রোজেন। তিন হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। স্থলজ উদ্ভিদ বায়ু থেকে ও জলজ উদ্ভিদ জলের দ্রবীভূত অক্সিজেন নিয়ে শ্বাসকার্য করে। তাছাড়া গাছের খাদ্য তৈরি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য অক্সিজেন দরকার। উদ্ভিদের সব খাদ্যই অক্সিজেন নিয়ে গঠিত। বাতাসে অক্সিজেনের উৎস সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া।
সালোক সংশ্লেষ পদ্ধতিতে জল বিশ্লিষ্ট হয়ে যে অক্সিজেন নির্গত হয় তাই বায়ুমণ্ডলের অক্সিজেনের সংযোজন ঘটায়। প্রাকৃতিক অক্সিজেন পরিবেশ ও জীবের মধ্যে চক্রাকারে আবর্তিত হয়, একে অক্সিজেন চক্র বা অক্সিজেন সাইকেল বলে। এরপর দেখো নাইট্রোজেন। উদ্ভিদ খাদ্য উপাদানের মধ্যে নাইট্রোজেন সব থেকে বেশি প্রয়োজনীয়। উদ্ভিদ কোষের এটি একটি বিশিষ্ট উপাদান। গাছের পাতা ও কাণ্ডের সবুজ অংশ তৈরি ও কোষ বৃদ্ধির জন্য এটি খুবই দরকার, কারণ এটি প্রোটিন ও ক্লোরোফিলের প্রধান উপাদান। বায়ুতে শতকরা 78% নাইট্রোজেন থাকে। এটা প্রশ্ন অনেক সময় তোমাদের দেয়, বিশেষ করে এমসিকিউতে, যে বায়ুতে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে। শতকরা 78% নাইট্রোজেন থাকে। অথচ সিম্বি গোত্রীয় উদ্ভিদ ছাড়া কোনো উদ্ভিদই বায়ুর নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। বাকি সব উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে। প্রাণী ও উদ্ভিদ কর্তৃক গৃহীত বা অপসারিত নাইট্রোজেন প্রাণী ও উদ্ভিদের মৃত্যুর পর আবার মাটিতে ফিরে আসে। এইভাবে প্রাকৃতিক নাইট্রোজেন পরিবেশ ও জীবের মধ্যে চক্রাকারে আবর্তিত হয়, একে নাইট্রোজেন চক্র বলে। গাছ NH4 আয়ন ও NO3 আয়ন আকারে মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে। এবার দেখো নাইট্রোজেনের কার্যাবলী। তোমাদের প্রশ্ন আসতে পারে যে নাইট্রোজেনের কার্যাবলী লেখো। এক হচ্ছে নাইট্রোজেন উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধি ঘটায় ও এর প্রভাবে পাতা সবুজ বর্ণের হয়, কারণ এটি গাছের সবুজ কণা গঠনে অংশগ্রহণ করে। নাইট্রোজেন তাহলে প্রধান কাজ আমরা কি করবো? নাইট্রোজেন প্রধান কাজে গাছের সবুজ কণা গঠনে অংশগ্রহণ করে। এরপরে দেখো এটি ফসফরাস ও পটাশিয়াম ব্যবহারের উৎকর্ষতা নিয়ন্ত্রণ করে। হচ্ছে নাইট্রোজেন উদ্ভিদদের প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। এটি দানা শস্যের বিয়ান সংখ্যা বাড়ায় এবং দানার আকার বড় করে। তাহলে দানার আকার বড় করে কে যদি প্রশ্ন আসে, দানার শস্যের বিয়ান সংখ্যা বাড়ায় কে প্রশ্ন আসে? নাইট্রোজেন। এটি পাতাবহুল সবজি যেমন পালং, বাঁধাকপি ইত্যাদি গুণাবলী উন্নত করে। পাতা বড় করতে ও সবুজ হওয়ার জন্য নাইট্রোজেন দরকার। এরপরে এর প্রভাবে শস্য তাড়াতাড়ি বাড়ে ও ফলন বৃদ্ধি পায়। তাহলে নাইট্রোজেন বুঝতে পারছে এতগুলো কাজ করে। এবার দেখো নাইট্রোজেনের প্রাচুর্যজনিত লক্ষণ কি আছে। হচ্ছে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে গাছের বৃদ্ধি বেশি হয়, পাতা গাঢ় সবুজ বর্ণের ও রসালো হয় এবং গাছের কাণ্ড ও শাখা পোশাখা নরম ও রসালো হয়। যদি অধিক পরিমাণে নাইট্রোজেন পেয়ে যায় তখন গাছ কিন্তু গাঢ় সবুজ বর্ণের এবং রসালো হয়। হ্যাঁ, অনেক সময় এতে গাছের ক্ষতি হয়, কারণ গাছের ডালপালা ভেঙে যায়, এত রসালো হয়। হচ্ছে কতিপয় ফসল বিশেষ করে ধান ও গম ইত্যাদি গাছের কাণ্ড লম্বা ও সরু হয়ে যায়, এর ফলে গাছ মাটিতে শুয়ে পড়ে, একে গাছের ভূপতন বলে। এবং এই শুয়ে পড়ে এবং এতে কিন্তু ফলনের ক্ষতি হয়। অধিক পরিমাণে নাইট্রোজেন কিন্তু ফসলের ক্ষতি করে। ধান গাছগুলো পড়ে যায়, হ্যাঁ, গম গাছগুলো কাণ্ড লম্বা সরু হয়ে যায়, পড়ে যায়, মাটিতে শুয়ে পড়ে এবং এটা নষ্ট হয়। গাছের দানা শস্যের যেমন ধান গম ইত্যাদির খড় ও দানার অনুপাত এবং মূলজ শস্যের পাতা ও মৃদবর্তী অংশের অনুপাত বৃদ্ধি পায়। গাছে ফুল ও ফল ধরতে দেরি হয়। অনেক ক্ষেত্রে গাছে মোটেই ফল ধরে না, ফলের স্বাদ ও সংরক্ষণ গুণাবলী নষ্ট হয়ে যায়। অনেক সময় ফল ধরেই না, আর ধরলেও সেগুলো স্বাদ ঠিক থাকে না, সংরক্ষণও করা যায় না। সংরক্ষণের যে ন্যূনতম গুণাবলী সেগুলো নষ্ট হয়ে যায় অধিক পরিমাণে নাইট্রোজেনের ফলে। হচ্ছে ফসলে রোগ পোকার আক্রমণ বৃদ্ধি পায়, কারণ নাইট্রোজেনের প্রাচুর্যে গাছের কাণ্ড শাখা পোশাখা খুব নরম ও রসালো হয়। এর ফলে গাছ সহজেই রোগ পোকা দ্বারা আক্রান্ত হয় ও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এবং এই যে রসালো হয় মানে পোকা পতঙ্গ, বিভিন্ন পতঙ্গকে আকৃষ্ট করে, পতঙ্গরা এসে সহজে এটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং গাছটাকে একদম খেয়েই নষ্ট করে দেয়। মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে ফসল পাকতে দেরি হয় ও কতিপয় ফসলের যেমন আলু, আখ, বার্লি প্রভৃতি গুণাবলী হ্রাস পায়। তাহলে অধিক পরিমাণে নাইট্রোজেন মানে প্রাচুর্যজনিত লক্ষণ, এগুলো হচ্ছে প্রাচুর্যজনিত লক্ষণ, এতে ক্ষতি হয়। সুতরাং নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে ফসফরাস ও পটাশিয়াম পরিমাণ বৃদ্ধি করা দরকার। ওই জন্য নাইট্রোজেন যদি বেশি হয়ে যায়, গাছ যদি এরকম শুধু বাড়তেই থাকে, ধান গাছ যদি বাড়তে থাকে, তখন তাকে পটাশিয়াম জাতীয় সার, ফসফরাস জাতীয় সার এতে প্রয়োগ করতে হয়। এতে অধিক পরিমাণে নাইট্রোজেনের কুফলগুলো অনেকাংশ নষ্ট হবে। তাহলে অধিক পরিমাণ নাইট্রোজেন যদি লক্ষণ দেখা যায়, তখন আমাদের কি করতে হবে? ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ বৃদ্ধি করতে হবে। এবার দেখো অভাবজনিত লক্ষণ, এটা অধিকের হলো এবং অভাব যদি হয়, মাটিতে নাইট্রোজেনের অভাব হলে গাছ কতিপয় লক্ষণ দেখা যায়, যেমন গাছের বাড় কমে যায়, গাছ পেটে হয়ে যায়। আবার যদি নাইট্রোজেন অভাব হয়ে যায় তখন কি হবে? গাছের উল্টো রিয়াকশন, তখন কিন্তু গাছ বাড়বেই না। হচ্ছে পাতা হালকা সবুজ বা হলুদ বর্ণের হয়ে যায়, গাছের নিচের দিকে পাতা বা বয়স্ক পাতা হলদে হয়ে অকালে ঝরে পড়ে, গাছটিকে নিস্তেজী মনে হয়, এর অভাবে মূলের বৃদ্ধি ব্যাহত হয়। গাছের ফুল ও ফল কম হয় এবং ফসলের ফলন কম হয়।
ফসল আকারে পেকে যায় এবং কচি ফলগুলি অকালে ঝরে পড়ে। অকালে পেকে যায় মানে যখন পাকার সময় আমার ম্যাচিওরই হয়নি, প্রি ম্যাচিওর, তখন সেটা পেকে যায় মানে নষ্ট হয়ে যায় এক কথা, এবং কচি ফলগুলি অকালে ঝরে পড়ে। এবার দানা শস্যের দানাগুলো পুষ্ট হয় না, দানা আকারে ছোট হয়, তার ফলে দানা শস্যের ফলন কম হয়। এরপরে ডাল শস্য বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে বলে এদের নাইট্রোজেন অভাবজনিত লক্ষণ দেখা যায় না। এই যে ডাল শস্য বা শিম্বি জাতীয় শস্য, এটা তো নাইট্রোজেন গ্রহণ করতে পারে, এদের অসুবিধা হয় না, বাতাস থেকে যেহেতু পায়। অবাধি জমিতে উৎপন্ন ফসল লভ্য নাইট্রোজেনের শতকরা 50 থেকে 60 ভাগ গ্রহণ করতে পারে এবং এর প্রায় শতকরা 5 থেকে 15 ভাগ চুইয়ে ও গ্যাসীয় আকারে নষ্ট হয়ে যায়। গাছ মাটি থেকে অ্যামোনিয়াম NH4 ও নাইট্রেট NO3 আয়নাদের আকারে নাইট্রোজেন গ্রহণ করে। এরপরে ফসফরাস। প্রত্যেক জীবিত কোষে ফসফরাস থাকে এবং উদ্ভিদ ও প্রাণীর পুষ্টির জন্য এটি একটি প্রয়োজনীয় উপাদান ও বিপাকে সক্রিয় অংশগ্রহণ করে। নিউক্লিওপ্রোটিন, লেসিথিন ও অধিকাংশ উৎসেচকের এটি একটি বিশিষ্ট উপাদান। ফসফরাস মৌল পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশের ফসফরাসের সমতা বজায় রাখে, একে ফসফরাস চক্র বলে। গাছ PO4 বা HPO4 বা H2PO4 আকারে মাটি থেকে ফসফরাস গ্রহণ করে। এবার দেখো ফসফরাসের কার্যাবলী, তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে, 2 নম্বর প্রশ্নের 2টো পয়েন্ট লিখে দেবে। ফসফরাসের কার্যাবলী কি? ফসফরাস গাছের মূল, বিশেষ করে গুচ্ছমূলের বৃদ্ধি ত্বরান্বিত করে, ফলে গাছের মূল শক্ত হয় ও মাটি থেকে ভালোভাবে খাদ্য সংগ্রহ করতে পারে। গুচ্ছমূল শক্ত হয়, ভালো হয় এবং মাটি থেকে সহজে খাদ্য যে সংগ্রহ করতে সুবিধা হয়। এটি উদ্ভিদের প্রাণশক্তি বৃদ্ধিতে ও ফসলের উৎকর্ষ সাধনে বিশেষ অংশগ্রহণ করে। এটি গাছের ফুল ও ফল ধারণের ক্ষমতা বাড়ায় এবং ফলের গুণগত বৈশিষ্ট্য যেমন স্বাদ, বর্ণ, পরিপক্কতা ইত্যাদি উন্নত করে। মূলজ শস্যের ফলন বাড়ায় ও তাদের গুণ উন্নত করে। এটি ধান্য গোত্রীয় ফসলের বিয়ান বা পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করে, তার ফলে শীষের সংখ্যা বেশি হয় ও ফলনও বাড়ে। তাছাড়া দানা শস্যের দানা ও খড়ের অনুপাত বৃদ্ধি পায়, ফলে ফলনও বৃদ্ধি পায়। এর প্রভাবে দানা শস্যের খড় শক্ত হয়, এর ফলে গাছ মাটিতে হেলে বা শুয়ে পড়ে না। এরপরে উন্নত মানের দানা শস্য তৈরিতে ও গাছের তাড়াতাড়ি পূর্ণতা লাভের জন্য ফসফরাস দরকার। এটি উদ্ভিদের মধ্যে বাড়তি নাইট্রোজেনের ক্ষতিকারক ক্রিয়ার ভারসাম্য রক্ষা করে। যে নাইট্রোজেনের বেশি যদি হয়ে যায় তখন যে ক্ষতি হয়, সেই তার ভারসাম্য ফসফরাস রক্ষা করে, মানে ফসফরাস থাকলে ক্ষতি হতে পারে না। এটি উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি শিম্বি গোত্রীয় ফসলের অর্বুদ ব্যাকটেরিয়ার উন্নয়ন ত্বরান্বিত করে, ফলে গাছ অধিক পরিমাণে নাইট্রোজেন বন্ধন করতে পারে। এটি উদ্ভিদ দেহে কোষ বিভাজন এবং ফ্যাট ও অ্যালবুমিন তৈরিতে সক্রিয় অংশগ্রহণ করে। এবার দেখো ফসফরাসের প্রাচুর্যজনিত লক্ষণ। ফসফরাস যদি অধিক হয়ে যায় তখন কি হবে? এক হচ্ছে মূল বৃদ্ধি, বিশেষ করে শাখামূল ও গুচ্ছমূল তাড়াতাড়ি হয়। 2 হচ্ছে পাতা সবুজ সহ গাছের স্বাভাবিক বৃদ্ধি হয়। অধিক পরিমাণ ফসফরাস নাইট্রোজেনের মতো গাছের তত ক্ষতিকারক নয়। নাইট্রোজেন অধিক হলে যতটা ক্ষতিকারক হয়, অধিক ফসফরাস হলে অত ক্ষতি হয় না। বাড়তি ফসফরাস অনেক সময় কতিপয় অনুখাদ্য, যেটা লৌহ, দস্তা প্রভৃতি ঘাটতি ঘটায়। এই যে ফসফরাস অনেক সময় কি করে, লৌহ বা দস্তা এগুলোর ঘাটতি পূরণ করে দেয় ফসফরাস। অভাবজনিত লক্ষণ কি? মাটিতে ফসফরাসের অভাব হলে গাছের কতিপয় লক্ষণ দেখা যায়, যেমন উদ্ভিদের মূল গঠন ভালো হয় না, মূলজ শস্য যেমন মূলা, বিট, গাজর ইত্যাদি ও কন্দ শস্যের যেমন আলু ইত্যাদি ফলন কমে যায়। এখানে তোমরা মন দিয়ে শুনবে, এই যে মূলজ শস্যের উদাহরণ দাও, তখন তোমরা মূলজ শস্য কি স্যার? মূলজ শস্য হচ্ছে মূলা আর কি, বিট, গাজর, হ্যাঁ, আর কন্দ শস্য আলু, এরকম ছোট্ট উদাহরণ মনে রাখবে। গাছের কাণ্ড ও পাতার স্বাভাবিক বৃদ্ধি হয় না, পাতা ছোট হয় ও পাতার সংখ্যা অত্যন্ত অল্প হয়। পাতায় বেগুনি বা লালাভ বর্ণের দাগ দেখা যায়। গাছের দানা শস্যের পাশকাঠির সংখ্যা কম হয়, বীজ ও দানার আকৃতি ভালো হয় না, ফলে ফলন কমে যায়। এছাড়া পাতা ও কাণ্ড প্রথমে বেগুনি বর্ণের হয় ও পরে কাণ্ডের গাঁটে গাঁটে লালাভ ছোপ দেখা যায়। উদ্ভিদের পূর্ণতা লাভে বা ম্যাচুরিটিতে দেরি হয় এবং অনেক সময় আগেই ফসল পেকে প্রিম্যাচিওর রাইপেনিং, মানে আগে ফসল পেকে যায়, তখন তো ম্যাচিওর হয় না, অথচ ফসলটা পেকে গেল, মানে ঠিক মতো ফসলটা হয় না। গাছের ফুল ও ফল ধারণ ক্ষমতা কমে যায়, গাছের পাতা অকালে ঝরে পড়ে। গাছ এমনকি পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন ও পটাশিয়াম পাওয়া সত্ত্বেও বেটে হয়ে থাকে।
ছ, ডাল শস্যের মূল ও অঙ্গজ বৃদ্ধি ঠিকমতো হয় না, এর অভাবে আলু গাছের পাতায় পোড়া দাগ ও আলুতে বিবর্ণ বাদামি দাগ দেখা যায়। গাছ মাটি থেকে ফসফেট মানে PO4 বা HPO4 ও H2PO4 এগুলো সব আয়ন আকারে ফসফরাস গ্রহণ করে। এরপরে পটাশিয়াম দেখো, পটাশিয়াম উদ্ভিদের একটি অতি প্রয়োজনীয় উপাদান। পটাশিয়াম সাধারণত পটাশ, ফেলসফার, মাইকা ইত্যাদি যৌগিক পদার্থ রূপে মাটিতে থাকে। ওইসব যৌগিক পদার্থ থেকে উপযুক্ত পরিবেশে কিছু পটাশিয়াম জলে দ্রবীভূত হয়ে গাছের গ্রহণ উপযোগী হয়। হালকা মাটির চেয়ে এঁটেল বা ভারী মাটিতে সাধারণত পটাশিয়াম বেশি থাকে। গাছ পটাশিয়াম আয়ন আকারে মাটি থেকে পটাশিয়াম গ্রহণ করে। পটাশিয়ামের কার্যাবলী দেখো, পটাশিয়াম গাছের পাতার শর্করা ও শ্বেতসার জাতীয় খাদ্য তৈরির ক্ষমতা বাড়ায়। সেজন্য আখ, আলু, বিট প্রভৃতি শর্করা বহুল ফসলের পক্ষে এটি একটি বিশেষ মূল্যবান খাদ্য উপাদান। আলুর কন্দ গঠনের জন্য এটি একটি অপরিহার্য উপাদান। যদি বলা হয় আলুর কন্দ গঠনের জন্য দায়ী কে, তাহলে আলুর কন্দ বা অপরিহার্য উপাদান কি, তাহলে বলতে হবে পটাশিয়াম। গাছের কোষের ভেতরের এনজাইমকে সক্রিয় করতে পটাশিয়াম অপরিহার্য, সেজন্য একে এনজাইম সক্রিয়ক বলে। আবার যদি বলা হয় যে একটা এনজাইম সক্রিয়কের উদাহরণ দাও, একই উদাহরণ উত্তর হবে পটাশিয়াম। খ, এটি পাতার সবুজ কণা তৈরির জন্য অপরিহার্য। গ, এটি শস্যের শ্বেতসার গঠনে, শর্করা উৎপাদনে ও পরিবহনে সক্রিয় অংশগ্রহণ করে। ঘ, এটি গাছের বৃদ্ধি উন্নয়ন করে ও প্রতিকূল অবস্থায় প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এটি কতিপয় ফসলের যথা আখ, আলু, সবজি, ফল প্রভৃতির গুণাবলী উন্নত করে। চ, এটি শস্যের রোগ ও পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ করে। ছ, এটি শস্যের দানা পুষ্ট ও ওজনদার করে। দানা শস্যের খড়কে মজবুত করে ও গাছকে অনেকদিন সবুজ করে রাখে। তাছাড়া এটি কোষ বিভাজন ত্বরান্বিত করে। এটি মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, যার ফলে খরার সময় গাছ তাড়াতাড়ি শুকিয়ে যায় না। তাছাড়া নাইট্রোজেন জাতীয় সারের শতকরা 50% অপচয় দূর করে। ঝ, শুটি জাতীয় ফসলে পটাশিয়াম প্রয়োগ করলে শর্করা ও শ্বেতসার উৎপাদন বেশি হয়, মিথজীবী ব্যাকটেরিয়া উপকৃত হয় এবং তার ফলে তারা নাইট্রোজেন বেশি পরিমাণে বন্ধন করতে পারে। মাটিতে এর প্রাচুর্য হলে ফসল পাকতে দেরি হয়, তবে নাইট্রোজেনের মতো একই পরিমাণে নয়। চ, গাছের কোষের মধ্যে যে উৎসেচক থাকে তাকে সক্রিয় করতে পটাশিয়াম অপরিহার্য, সেজন্য একে সক্রিয়ক বলে। যেহেতু এই যে উৎসেচক এনজাইম গুলো থাকে, সেই এনজাইম গুলোকে পটাশিয়াম না থাকলে কিন্তু উৎসেচক গুলো সক্রিয় হয় না, মানে তার কার্যক্ষমতা বাড়ে না, যার কাজ করতে পারে না, সেজন্য এগুলো সক্রিয়ক বলে। আবার এর অভাবজনিত লক্ষণ কি? পটাশিয়াম অভাব হলে গাছ আকৃতিতে খাটো হয়ে যায়, কাণ্ড দুর্বল হয়, পাতার ডগা থেকে শিরা বরাবর সবুজ অংশ ঝলসিয়ে বাদামি বর্ণের হয়ে যায় ও পাতা সহজেই ঝরে পড়ে। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ও দানা পুষ্ট হয় না। পুরনো পাতায় এর অভাবজনিত লক্ষণ প্রথমে দেখা যায়। পটাশিয়ামের অভাবে ধানের পাতা সরু ও গাঢ় সবুজ হয়, ডগাগুলো নিচের দিকে ঝুঁকে যায়, পাতায় বাদামি বর্ণের ঝলসানো দাগ হয়। গমের পাতায় ডগা ও ধারগুলোতে হলদে, সবুজ বা বাদামি রং দেখা যায়। পাতা কুঁকড়ে যায় ও গাঁটযুক্ত হয়। আলুর পাতা হলদে ও তামাটে হয়ে নিচের দিকে ঝুঁকে পড়ে এবং পাতার বেশিরভাগ অংশ শুকিয়ে যায়। আলু কাটলে কালো হয়ে যায়। আখের পাতার ধার ও ডগাগুলো হলদে হয়ে যায় ও ডগা থেকে শুকিয়ে যায়। পাতার মাঝ শিরায় লালচে বাদামি দাগ দেখা যায়। ভুট্টা পাতার ধারগুলো কুঁকড়ে গিয়ে হলদে হয়ে যায়, ফলে পাতা শুকিয়ে যায়। তাছাড়া ভুট্টার মোচার আগার দিকটায় দানা না হওয়া পটাশিয়াম ঘাটতির বিশেষ লক্ষণ। এই যে আগার দিকটায় দানা হয় না ভুট্টার, এটা কিসের জন্য লক্ষণ? হচ্ছে পটাশিয়াম ঘাটতির লক্ষণ। পাটের পাতায় গাঢ় বাদামি বা কালো দাগ হয়, কাণ্ডগুলো সম্পূর্ণ বাদামি বর্ণের হয়ে যায়। এর অভাবে গাছের ডগা শুকা রোগ হয়। তাহলে গাছের ডগা শুকা রোগ কার অভাব হয়? পটাশিয়ামের অভাবে হয়। ঠিক আছে, এরপর দেখো এর অভাবে গাছের সার সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরির পরিমাণ কমে যায়। এর অভাবে দানা শস্য, আখ, কন্দশস্য ও তন্তু শস্যের ফলন কম হয়, ফলের আকার ছোট হয় এবং বর্ণ ও স্বাদের পরিবর্তন হয়। গাছ বা চারার বৃদ্ধির পুরো সময়টাতে পটাশিয়ামের প্রয়োজন হয়। নাইট্রোজেন জাতীয় সারকে পুরোপুরি কাজে লাগাতে হলে পটাশিয়াম গঠিত সারের সবটা একবারে না দিয়ে দফায় 2-3 বারে জমিতে দিলে ভালো ফল পাওয়া যায়। গাছ পটাশিয়াম আয়ন আকারে মাটি থেকে পটাশিয়াম গ্রহণ করে।
ক্যালসিয়াম দেখো, অম্ল মাটি ছাড়া সব মাটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের একটি অপরিহার্য উপাদান। কোষ বিভাজনের জন্য এটি প্রচুর পরিমাণে দরকার হয়। গাছ ক্যালসিয়াম আয়ন আকারে মাটি থেকে ক্যালসিয়াম গ্রহণ করে। ক্যালসিয়ামের কার্যকরী হচ্ছে উদ্ভিদের মূলতন্ত্র গঠন ও বৃদ্ধির জন্য এটি প্রয়োজনীয়। এটি উদ্ভিদে শর্করা জাতীয় খাদ্য পরিবহনে সহায়তা করে। এটি উদ্ভিদের কোষ প্রাচীরকে সুদৃঢ় করে এবং কোষের জৈব অম্লকে প্রশমিত করে। এভাবে উদ্ভিদের বিভিন্ন কাজগুলোর মধ্যে সমতা রক্ষা করে। এটি গাছের কাণ্ডকে শক্ত করে, এজন্য গাছের ভূপতন ঘটে না, মানে গাছ মাটিতে আর পড়ে যায় না, হেলে পড়ে যায় না। হচ্ছে এটি উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ক্যালসিয়াম মাটির অম্লত্ব দূর করে, মাটির গঠন উন্নত করে এবং মাটির ধাতব আয়ন বিনিময় ক্ষমতা বাড়ায়। এটি সিন্ডিকেটীয় মূলের অর্বুদ গঠন ত্বরান্বিত করে এবং নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কার্যকলাপ বৃদ্ধি করে। মাটির ক্ষার বিনিময় প্রক্রিয়ার দ্বারা অন্যান্য পোষকের কয়েকটি অদ্রাব্য লবণকে দ্রবণীয় করে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। যেসব লবণ দ্রবণীয় হয় না, কিন্তু এই ক্ষার বিনিময় প্রক্রিয়া দ্বারা এরা কি করে, পোষকের কয়েকটি অদ্রাব্য লবণকে দ্রবণীয় করে। মাটির পিএইচ সংশোধন করে উদ্ভিদ খাদ্য, বিশেষ করে নাইট্রোজেন এবং অনুখাদ্য যেমন লোহা, বোরন, তামা, দস্তা, ম্যাঙ্গানিজ ইত্যাদি গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করে। এবার ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ। মাটিতে ক্যালসিয়ামের অভাব হলে গাছ কতিপয় লক্ষণ দেখা যায়, যেমন গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, কাণ্ড দুর্বল হয়, মূল খাটো ও মোটা হয় এবং ডগার দিক শুকিয়ে যায়। গাছের নতুন পাতা কুকড়ে ছোট হয়ে যায় এবং পাতার কিনারায় হালকা সবুজ বর্ণের ছোপযুক্ত বর্ণ বিকৃতি ঘটে। গাছের বাড়ন্ত অংশের বৃদ্ধি ব্যাহত হয়। শুটি জাতীয় ফসলের বৃদ্ধি ব্যাহত হয়। ফুল ও ফল অকালে ঝরে পড়ে। উদ্ভিদের অম্ল অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে গাছের বিপাকীয় কাজে ব্যাঘাত সৃষ্টি করে, এতে গাছ অসুস্থ হয়ে পড়ে ও পরিশেষে মারা যায়। মাটি অম্ল হয়ে যায়, ফলে মাটির গঠন বিনষ্ট হয় ও মাটি অনুর্বর হয়ে যায়। গাছ ক্যালসিয়াম আয়ন আকারে মাটি থেকে ক্যালসিয়াম গ্রহণ করে। ম্যাগনেসিয়াম পাতা সবুজ কণা ক্লোরোফিল তৈরি একটি অন্যতম উপাদান। তেল জাতীয় খাদ্য তৈরির জন্য এটি একটি অপরিহার্য উপাদান। সাধারণত অপেক্ষাকৃত কম পরিমাণে এটি উদ্ভিদের প্রয়োজনে, খুব বেশি পরিমাণ লাগে না ম্যাগনেসিয়াম। কাজেই মাটিতে এর অভাব পটাশিয়াম পরে টের পাওয়া যায়। এই যে কাজের মাটিতে এর অভাব, যে পটাশিয়াম পরে টের পাওয়া যায়, প্রথমে টের পাওয়া যায় না, কারণ অভাবজনিত লক্ষণ অত না। ম্যাগনেসিয়াম কার্যাবলী গাছের কাণ্ড ও পাতা সবুজ কণা তৈরি করে, ফলে কাণ্ড ও পাতার সবুজ ও সতেজ থাকে। গাছের সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য এটি অপরিহার্য। মাটি থেকে গাছের নাইট্রোজেন ও ফসফরাস গ্রহণ করা নিয়ন্ত্রিত রাখে এবং উদ্ভিদদের ফসফরাস পরিবহন করে। এটি বীজের নিউক্লিয় প্রোটিন গঠনে এবং শর্করা, প্রোটিন, ফ্যাট ও ভিটামিন উৎপাদনে সক্রিয় অংশ গ্রহণ করে। গাছের পাতায় তৈরি শর্করা জাতীয় খাদ্যকে কাণ্ডে সংবহন করতে এটি সহায়তা করে। তেল ও চর্বি তৈরির জন্য এটি দরকার, তাই তৈলবীজ শস্যের তেল ও চর্বির উপাদানে সক্রিয় অংশগ্রহণ করে। এটি গাছের খরা ও রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অভাবজনিত লক্ষণ কি? ম্যাগনেসিয়ামের অভাবে চাক্ষুষ লক্ষণ হচ্ছে পুরনো পাতাগুলো হলদে হয়ে যাওয়া, একে ক্লোরোসিস বা পান্ডু রোগ বলে। সাধারণত এই রোগ নিচের দিকের পাতায় শুরু হয়ে উপরের দিকের পাতায় অগ্রসর, প্রথমে নিচের দিকের পাতায়, পুরনো পাতায়, তারপর আস্তে আস্তে উপরের দিকে ওঠে। এর অত্যাধিক অভাবে পাতা শুকিয়ে ঝরে পড়ে। পুরনো পাতায় ম্যাগনেসিয়ামের অভাবজনিত লক্ষণ সচরাচর দেখা যায়। এর অভাবে পাতার আকার ছোট হয় এবং পাতা কুঁকড়ে উপর দিকে গুটিয়ে যায়। পাতার আন্তঃশিরা সবুজ থাকে। ভুট্টা পাতার আন্তঃশিরায় সাদা ডোরা দাগ দেখা যায়। তুলার পাতায় বেগুনি লাল দাগ পড়ে ও শিরাগুলো ঘন সবুজ থাকে। সোয়াবিনের পাতা হলদে হয়ে যায় এবং আপেলের পাতায় বাদামি দাগ দেখা যায়। পান্ডু রোগাক্রান্ত পাতার শিরা সবুজ থেকে যায়। ম্যাগনেসিয়াম আয়ন আকারে গাছ মাটি থেকে ম্যাগনেসিয়াম গ্রহণ করে। এবার হচ্ছে গন্ধক বা সালফার। কতগুলো প্রোটিন, অপরিহার্য তেল মানে এসেনশিয়াল অয়েল ও কয়েকটি উৎসেচকের গঠন ও উৎপাদনের জন্য সালফার দরকার। পেঁয়াজ ও রসুনের সালফার গঠিত যৌগ থাকায় এদের ঝাঁঝালো গন্ধ, এই যে পেঁয়াজের বা রসুনের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ীকে সালফার বা গন্ধক। পেঁয়াজ, রসুন, বাঁধাকপি, মূলা, শালগম, ছোলা প্রভৃতি ফসলে প্রচুর পরিমাণে সালফার থাকে ও এরা সালফার বহুল মাটিতে ভালো জন্মায়। যে মাটিতে সালফার বেশি থাকে সেখানে এদের ভালো হয় আর কি।
সালফার পরিবেশ থেকে জীবদেহে ও জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে সালফারের সমতা বজায় রাখে কে সালফার চক্র বলে। সালফারের কার্যাবলী কি? ক, সালফার গাছের শেকড় বৃদ্ধি ও পাতা ও কাণ্ডের সবুজ অংশ তৈরিতে সাহায্য করে। এটি সবুজ কণা তৈরি করে বলে এর প্রভাবে গাছের পাতার বর্ণ গাঢ় সবুজ থাকে, কিন্তু এটি সবুজ কণার উপাদান নয়। খ, উদ্ভিদে প্রোটিন আত্তীকরণ সালফারের অভাবে ব্যাহত হয়। গ, এটি সর্ষে তেলের একটি অন্যতম উপাদান এবং পেঁয়াজ, রসুন ইত্যাদির উদ্বায়ী তেল যেমন অ্যালিল সালভাইট, ফিনাইল সালভাইট প্রভৃতি তৈরিতে অংশগ্রহণ করে। গ, শিম্ব গোত্রীয় ফসলে অর্বুদ তৈরি ত্বরান্বিত করে। মূলের বৃদ্ধি ও বীজ গঠন ত্বরান্বিত করে। সালফার গাছের মূলের বৃদ্ধি এবং পাতা ও কাণ্ডের সবুজ কণা তৈরিতে সাহায্য করে। এটি সবুজ কণা তৈরি করে, তাই সালফারের অভাবে গাছের পাতার রং গাঢ় সবুজ হয়। বর্গের জয়, এটি কয়েকটি অপরিহার্য তেল এবং উৎসেচক গঠন ও উৎপাদনে সালফার দরকার। এবার সালফারের অভাবজনিত লক্ষণ কি? ক, সালফারের অভাবে গাছের কাণ্ড অস্বাভাবিকভাবে লম্বা ও শক্ত হয়ে যায় এবং গাছের নতুন ও কচি পাতার রং হলুদ হয়, কিন্তু পুরনো পাতার রং কমলা অথবা লাল ছোপযুক্ত হয় এবং পাতা অকালে ঝরে পড়ে। ক হচ্ছে ফল গাছের ফলগুলো ফিকে সবুজ, বিকৃত, খোসা পুরু ও রসহীন হয়ে যায়। গ, কাণ্ড ও পাতার বোটা ভঙ্গুর হয় ও ভেঙে যায়। গ, শিম্বিক হচ্ছে গাছের অর্বুদ গঠন ভালো হয় না এবং নাইট্রোজেন বন্ধন হ্রাস পায়, মানে নাইট্রোজেন বন্ধনটা ঠিক মতো করতে পারে না। হচ্ছে সালফারের অভাবগ্রস্ত গাছের প্রোটিন ও তেল তৈরি ব্যাহত হয়। নাইট্রোজেনের মতো গন্ধকের অভাবজনিত লক্ষণ প্রথমে কচি পাতায় দেখা যায় এবং এমনকি নাইট্রোজেন প্রয়োগ করার পর সে লক্ষণ থেকে যায়। অনেক সময় নাইট্রোজেন দিয়েও সেটা ঠিক হয় না। গাছ মাটি থেকে সালফেট আয়ন আকারে সালফার গ্রহণ করে। এবার দেখো 10, লোহা। পাতার সবুজ কণা গঠনে লোহা খুবই প্রয়োজনীয়। কতগুলি ফসলে যেমন কলা, আপেল, টমেটো, পেঁয়াজ, গাজর, পালং শাক প্রভৃতি প্রচুর পরিমাণে লোহা থাকে। গাছ Fe+ বা Fe3+, Fe++ আর Fe3+ আকারে মাটি থেকে লোহা গ্রহণ করে, এটা আয়ন আর কি। লোহার কার্যকরী। ক, এটি গাছের কাণ্ড পাতার সবুজ কণা তৈরিতে সাহায্য করে, তবে সবুজ কণা সংযোজিতে এটি অংশগ্রহণ করে না। খ, লোহার সজীব কোষের শ্বসনে অংশগ্রহণকারী কতগুলো শ্বাস উৎসেচকের গঠন ও কার্যপ্রণালীতে সহায়তা করে। গ, লোহার প্রাচুর্যে পাতা গাঢ় সবুজ বর্ণের হয় এবং ফল বেশ পুষ্ট ও সুস্বাদু হয়। ক, লোহার শ্বাসক্রিয়া, সালোকসংশ্লেষ ইত্যাদি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। অভাবজনিত লক্ষণ কি? লোহার অভাব হলে গাছের কচি পাতার রং জ্বলে যায় এবং পাতা হলুদ অথবা সাদাটে বর্ণে পরিণত হয়, কিন্তু পাতার শিরাগুলো সবুজ থেকে যায়। আক্রান্ত পাতা কুঁকড়ে যায় ও খাড়া ভাবে থাকে, পাতা সম্পূর্ণভাবে ঝরে পড়ে ও শাখাও শুকিয়ে যায়। এর অভাবে ধান গাছের পাতায় ক্লোরোসিস হয়। তাহলে আমাদের যদি একটা প্রশ্ন আছে, ধান গাছের পাতায় ক্লোরোসিস কিসের অভাব হয়? লোহার অভাব হয়। ও পরে পাতা সাদা হয়ে যায়। গাছের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত এবং বীজ ও ফল ভালো পাওয়া যায় না। আখের নতুন পাতায় মটর লিফ, কচি পাতায় মানে মটর লিফ, কচি পাতা গুচ্ছ করে জড়া হয় ও ক্লোরোসিস রোগ হয়। পাতার প্রান্ত উপরের দিকে গুটিয়ে যায়। লোহার অভাব প্রকট হলে পাতা সাদা হয়ে যায় ও উপর দিকে গুটিয়ে যায়। গ, সবজি ফসলের নতুন ও কচি পাতা হালকা হলুদ বর্ণের হয়, সাধারণত প্রথমে শিরা ও পরে সমস্ত পাতা হলুদ হয়ে যায়। গাছ ফেরাস ও ফেরিক, এই যে Fe++, এটা হচ্ছে ফেরাস, আর Fe3+ আয়ন আর কি, এটা হচ্ছে ফেরিক। ফেরাস ও ফেরিক তোমরা নিচু ক্লাসে এগুলো পড়েছো ভালো করে। আকারে লোহা গ্রহণ করে। মাটিতে লোহার অভাব হলে হেক্টরে 16.75 থেকে 56 কেজি ফেরাস সালফেট FeSO4 প্রয়োগ করলে বা 750 লিটার জলে 5.5 থেকে 7.5 কেজি ফেরাস সালফেট গুলে স্প্রে করলে সুফল পাওয়া যায়। এরপরে ম্যাঙ্গানিজ। দেখো, ম্যাঙ্গানিজের প্রধান কাজ হচ্ছে লোহার সঙ্গে সঙ্গী হয়ে গাছের সবুজ কণা তৈরি করে। গাছ ম্যাঙ্গানিজ আয়ন আকারে মাটি থেকে ম্যাঙ্গানিজ গ্রহণ করে। ম্যাঙ্গানিজের কার্যবলী কি? ক, ম্যাঙ্গানিজ উদ্ভিদের সবুজ কণা গঠনে অংশগ্রহণ করে। খ, উদ্ভিদ কোষে জারণ বিজারণ বিক্রিয়াতে অনুঘটকের কাজ করে ও গাছের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। এছাড়া ক্লোরোপ্লাস্টে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। গ, কার্বন ও নাইট্রোজেন আত্তীকরণে এবং অ্যাসকর্বিক অ্যাসিড সংশ্লেষে এটি বিশেষ ভূমিকা গ্রহণ করে। ঘ, উদ্ভিদ দেহে লোহার চলাচলকে সাহায্য করে।
অভাবজনিত লক্ষণ কি? ম্যাঙ্গানিজের অভাবে গাছ ঠিকমতো বাড়ে না, পাতা হলুদ বর্ণের হয়ে যায়, পাতার উপর এলোমেলো ভাবে ফুটকি দেখা যায়, মানে ডেড স্পট। কিন্তু শিরা সবুজ থাকে, গাছ নানা রকম রোগের দ্বারা আক্রান্ত হয়। গাছ ম্যাঙ্গানাস আকারে ম্যাঙ্গানিজ গ্রহণ করে, যে ম্যাঙ্গানাস মানে Mn++ আর কি, আকারে ম্যাঙ্গানিজ গ্রহণ করে। এর অভাব হলে হেক্টরে 16.75 থেকে 33.25 কেজি ম্যাঙ্গানিজ সালফেট মাটিতে প্রয়োগ করলে বা 750 লিটার জলে 4.5 থেকে 9.0 আর কি কেজি ম্যাঙ্গানিজ সালফেট MgSO4 গুলে গাছে স্প্রে করলে সুফল পাওয়া যায়। এরপর দেখো তামা। গাছের দেহে সবুজ কণা, ভিটামিন এবং আরো অনেক যৌগ পদার্থ তৈরির জন্য তামার দরকার হয়। তামা গাছ কি করবে? গাছ Cu++ আকারে বা আয়ন আকারে তামা গ্রহণ করে। তামার কার্যকরী হচ্ছে তামা সবুজ কণা গঠনে সাহায্য করে, কারণ এটি সবুজ কণার একটি উপাদান। গাছের শারীরবৃত্তীয় কাজে যথা জারণ কাজে অংশগ্রহণ করে। গাছ প্রাণ, খাদ্য প্রাণ ও অন্যান্য উপাদান সংশ্লেষে সাহায্য করে। এটি শ্বাসক্রিয়া ও লোহাকে কাজে লাগানোতে অংশগ্রহণ করে। অভাবজনিত লক্ষণ কি? তামার অভাবে সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি ব্যাহত হয়। এর অভাবে পাতার কক্ষে একাধিক মুকুল বের হয়, পাতা বিকৃত হয়ে যায় এবং কাণ্ড শুকিয়ে যায়। টমেটো জমিতে এর অভাব হলে গাছের বৃদ্ধি হ্রাস পায় এবং পাতা ছোট হয়ে ফলক ভেতর দিকে কুঁকড়ে যায় এবং পাতাগুলোর রং নীলাভ সবুজ হয়। লেবু গাছে এর অভাব হলে ডাইব্যাক নামক রোগ হয়। তাহলে এই যে ডাইব্যাক রোগ কিসের অভাবে হয়? ডাইব্যাক রোগ তামার অভাবে হয়। এই রোগে গাছের পাতাগুলো পিতাভ হয়ে যায় এবং লেবু গাছের পাতা ও ফলগুলো ছোট হয়ে যায়। প্রথমে গাছের একটি ডগা শুকোতে শুরু করে এবং ধীরে ধীরে গোটা গাছটা শুকিয়ে যায়। অবশ্য অন্য কারণে এই রোগ দেখা দিতে পারে, এর অভাবে ফল ফেটে যায়। এই যে অনেক লেবু ফেটে যায়, এটা আসলে একটা ডাইব্যাক রোগ আর কি। তামার অভাবে ফল ফেটে যায়। তামার অভাবে টমেটো গাছের বৃদ্ধি কমে এবং পাতা ছোট হয়ে ভেতর দিকে কুঁকড়ে যায় এবং পাতার রং নীলাভ সবুজ হয়। Cu++ আকারে গাছ তামা গ্রহণ করে। মাটিতে এর অভাব হলে হেক্টরে 5 থেকে 12.5 কেজি কপার সালফেট প্রয়োগ করলে বা 750 লিটার জলে 1250 গ্রাম কপার সালফেট CuSO4 গুলে গাছে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। এরপরে দস্তা, জিঙ্ক। গাছের সবুজ অংশ তৈরিতে লোহা ও ম্যাঙ্গানিজের সঙ্গে দস্তা জড়িত। জিঙ্ক Zn++ আকারে গাছ মাটি থেকে দস্তা গ্রহণ করে। দস্তার কার্যকরী দেখো, উদ্ভিদের স্বাভাবিক সবুজ অংশ গঠনে দস্তা অংশগ্রহণ করে। সালোক সংশ্লেষ ও নাইট্রোজেন আত্তীকরণে যথেষ্ট ভূমিকা আছে। দস্তা উদ্ভিদের অনেক উৎসেচকের প্রধান উপাদান। এটি গাছের বৃদ্ধি হরমোন তৈরিতে সহায়তা করে। তোমার যদি বলে একটা উদাহরণ দাও, গাছের বৃদ্ধি হরমোন তৈরিতে কে সাহায্য করে? দস্তা। এটি উদ্ভিদকে ফসফেট ও পটাশিয়াম ব্যবহারে এবং প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড সংশ্লেষে সাহায্য করে। বীজ গঠনে ও কোষ ঝিল্লির আংশিক ভেদ্যতা বজায় রাখতে দস্তা সাহায্য করে। গাছের বৃদ্ধি ও RNA সংশ্লেষে এর প্রয়োজনীয়তা আছে। অভাবজনিত লক্ষণ কি? দস্তার অভাবে নিচের রোগগুলো দেখা যায়, লক্ষণগুলো দেখা যায় আর কি। উদ্ভিদের পাতার, বিশেষ করে গাছের ডগা থেকে দ্বিতীয় ও তৃতীয় সারির পাতার আগা থেকে ধার বরাবর বা শিরা বরাবর সবুজ রং জ্বলে হলুদ হয়ে যায়, একে পাণ্ডু রোগ বলে। এর অভাবে উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় খাদ্য তৈরি ব্যাহত হয়। ধান গাছ খর্বাকৃত হয়, পাতা শুকিয়ে যায় ও শীষ বেরোতে দেরি হয়, একে খয়রা রোগ বলে। তাহলে দেখো, পাণ্ডু রোগ, খয়রা রোগ, ধানের খয়রা রোগ কার অভাবে হয়? দস্তার অভাবে হয়। পাণ্ডু রোগ কার অভাবে হয়? দস্তার অভাবে। এরকম ছোট ছোট প্রশ্ন তোমাদের আছে। গম গাছের পাতায় বাদামি বর্ণের ছোপ ছোপ দাগ হয় ও পরে পাতা শুকিয়ে যায়, পরে নতুন পাতা বের হলে সাদাটে হয়। ভুট্টার মুকুল একেবারে সাদা হয়ে যায়, একে হোয়াইট বাট রোগ বলে। তাহলে হোয়াইট বাট রোগ কি? হোয়াইট বাট রোগ হচ্ছে ভুট্টার মুকুল সাদা হয়ে যাওয়াকে বলে হোয়াইট বাট রোগ। কিসের অভাব হয়? দস্তার অভাবে হয়। দস্তার অভাবজনিত লক্ষণ আর কি। কলাইয়ের নতুন পাতা ছোট ও মোটা ও ভঙ্গুর হয়, পুরনো পাতার প্রান্তভাগ উপরের দিকে বেঁকে কাপের মতো দেখতে হয়। লেবু গাছের পাতা ছোট হয়ে যায় এবং গাছে ফল কম ধরে এবং ডগা শুকিয়ে যায়। টমেটো গাছের উপরে পাতা ছোট ও মোটা হয়, পাতা নিচের দিকে কুঁকড়ে যায়।
গাছের পর্বমধ্য ছোট হয়ে যায় এবং গাছ বেটে হয়ে থাকে। ফুল ও ফল ধারণ এবং পরিণতি বিলম্বিত হয়। পাতা অকালে ঝরে যায় এবং শাখা শুকিয়ে মরে যায়। গাছ মাটি থেকে জিঙ্ক প্লাস প্লাস আকারে দস্তা গ্রহণ করে। মাটিতে দস্তার অভাব হলে হেক্টরে 5 থেকে 6.5 কেজি জিঙ্ক সালফেট ZnSO4 মাটিতে প্রয়োগ বা 2.5 কেজি জিঙ্ক সালফেট বা 750 লিটার জলে গুলে গাছে স্প্রে করলে সুফল পাওয়া যায়। এবার দেখো বোরন। বোরন একটি অন্যতম অনুখাদ্য। গাছ বোরেট আকারে মাটি থেকে গ্রহণ করে। বোরেট B4O7 আয়ন আকারে বা H2BO43 বা HbO3 আয়ন আকারে মাটি থেকে গ্রহণ করে। বোরনের কার্যাবলী কি? এটা তোমাদের খুব প্রশ্ন আসে, বোরনের কার্যাবলী। বোরন গাছের স্বাভাবিক বৃদ্ধি ও গাছের দেহে প্রোটিন তৈরি ও চলাচলের সহায়তা করে। মাটিতে যথেষ্ট বোরন থাকায় সাধারণত এর অভাব দেখা যায় না। বোরন কোষের পূর্ণতা ও কলা বিন্যাস কাজে সাহায্য করে। শর্করা জাতীয় উপাদানের সংযোজন ও পেকটিন তৈরিতে এটি সাহায্য করে। এছাড়া মূল, ফুল ও রেণু গঠনে সাহায্য করে। এটি কিছু পরিমাণে ক্যালসিয়াম অভাব পূরণ করে। এটি মাটি থেকে নাইট্রোজেন শোষণে সহায়তা করে। অভাবজনিত লক্ষণ কি? বোরনের অভাবে শস্যে কতিপয় লক্ষণ দেখা যায়, যেমন ক, গাছের কাণ্ড, শিকড় ও কুড়ি ক্ষতিগ্রস্ত হয়। গাছের বৃদ্ধি ব্যাহত হয়। পাতা হলদে বা লাল বর্ণের হয়। গাছে ফুল আসে না। বোরনের অভাবে বীজ পরিণত হতে পারে না। শুটি জাতীয় ফসলের শিকড়ে ঠিকমতো গুটি ধরে না। গাছ অনেক রকম রোগে আক্রান্ত হয়, যেমন টমেটোর ফুলের কর্কিকরণ বা কর্কিং বা গর্ত হওয়া। কর্কিকরণ হচ্ছে গর্ত হয়ে যায়। ফুলকপির কাণ্ড ফাঁপা হওয়া ও ফুলে ব্রোঞ্জের মতো রং হওয়া। বিট ও শালগমের বাদামি গহ্বর, আপেলের ডগা শুকা ও ফলের কর্কিকরণ প্রভৃতি, এগুলো সব কিসের হয়? অভাবজনিত বোরনের অভাবে হয়। উদ্ভিদ মূলে জল শোষণ ও উদ্ভিদ দেহে শর্করা পরিবহন ব্যাহত হয়। মাটিতে বোরাক্স প্রয়োগ হেক্টরে 6.5 থেকে 12.5 কেজি করে বোরনের অভাব দূর করা যায়। অথবা 0.5 থেকে 1% বোরক্স প্রয়োগ করেও এর অভাব দূর করা যায়। গাছ সাধারণত বোরেট মানে BO3 এই যে আয়ন আকারে, যাকে বলা হয় বোরেট আকারে বোরন গ্রহণ করে। তোমরা লিখবে গাছ সাধারণত বোরেট আকারে বোরন গ্রহণ করে। মলিবডেনামের পরে দেখো মলিবডেনামের কার্যাবলী। এটি নাইট্রোজেনের ব্যবহার ও মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করার কাজে লাগে। এটি শিম্বি গোত্রীয় গাছের নাইট্রোজেন বন্ধন ক্ষমতা বৃদ্ধি করে। মানে নাইট্রোজেন বন্ধন করতে পারে মাটিতে এরা, কারণ এই শিম্পি গাছ উদ্ভিদই একমাত্র মানে বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে। এটি কয়েকটি উৎসেচকের অন্যতম উপাদান এবং গাছের দেহে বিভিন্ন রকম যৌগিক পদার্থ তৈরিতে সহায়তা করে। অভাবজনিত লক্ষণ, এর অভাবে ফুলকপি ও শুটি জাতীয় ফসলের ভীষণ ক্ষতি হয়। ফুলকপির পাতা শুকিয়ে যায় ও গাছ রোগাক্রান্ত হয়। শুটি জাতীয় ফসলের নাইট্রোজেন বন্ধনকারী জীবাণুর কর্মক্ষমতা কমে যায়। এর অভাবে অন্যান্য গাছের পাতার রং জ্বলে যায় ও পাতা কুঁকড়ে যায়। এর অভাবে গাছে ফুল ধারণ ব্যাহত হয় এবং ফুল ধরলেও তা ফল ধারণ করার আগে খসে যায়। গাছ মলিবডেট হিসেবে এটি গ্রহণ করে। মাটিতে সোডিয়াম মলিবডেট প্রয়োগ করে হেক্টরে 2000 গ্রাম হিসেবে বা পাতায় স্প্রে করে 750 লিটার জলে 250 থেকে 500 গ্রাম গুলে দিলে আর কি এর অভাব দূর করা যায়। এরপরে ক্লোরিন। 1954 খ্রিস্টাব্দে ক্লোরিন উদ্ভিদের অত্যন্ত প্রয়োজনীয় অনুপোষক হিসেবে প্রমাণিত হয়েছে। গাছ ক্লোরিন আকারে আর কি Cl- আকারে মাটি থেকে ক্লোরিন গ্রহণ করে। ক্লোরিনের কার্যাবলী কি? এটি কার্বোহাইড্রেট পরিপাক করে পাতায় সবুজ কণা তৈরি করে। উৎসেচকের কাজ ত্বরান্বিত করে। উদ্ভিদ কলার জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। অভাবজনিত লক্ষণ কি? এর অভাবে গাছের পাতার ডগা শুকিয়ে যায় এবং পাতার রং জ্বলে যায় এবং শেষ পর্যন্ত পাতা ঝরে যায়। গাছ ক্লোরিন আকারে মানে ক্লোরিন আয়ন আকারে এটি গ্রহণ করে এবং অন্যান্য অনুপোষকের মধ্যে এটি বেশি পরিমাণে দরকার হয়। সাধারণত উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য উদ্ভিদ জীবনে সব থেকে বেশি পরিমাণে নিচে 3টি খাদ্য উপাদানের প্রয়োজন হয়, যথা নাইট্রোজেন N, ফসফরাস P ও পটাশিয়াম K। সেই জন্য একে সংক্ষেপে কি বলা হয়? NPK বলা হয়। NPK কি হচ্ছে? NPK হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। জমিতে ফসল চাষ করলে মাটিতে উক্ত 3টি খাদ্য উপাদানের অভাব ঘটে, কারণ গাছ মাটি থেকে এই 3টি খাদ্য উপাদান বেশি পরিমাণে গ্রহণ করে।
এই জন্য এটা যত গ্রহণ করবে তখন খাদ্য অভাবও দেখা দেবে। তাই বিভিন্ন সারের মাধ্যমে জমিতে খাদ্য উপাদানগুলি প্রয়োগ করে উদ্ভিদের চাহিদা মেটানো হয়। যত ফসল চাষ হবে এই খাদ্য উপাদানগুলো বেশি উদ্ভিদ নিয়ে নেবে, এই নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। এই জন্য বিভিন্ন সময় সার প্রয়োগ করে, এই নাইট্রোজেন জাতীয় সার, ফসফরাস আর পটাশিয়াম জাতীয় সার প্রয়োগ করে উদ্ভিদের এই অভাবটা দূর করতে হয়। গাছপালার প্রয়োজনীয় 16টি খাদ্য উপাদানের মধ্যে 7টি খাদ্য উপাদান যেমন দস্তা, লোহা, ম্যাঙ্গানিজ, বোরন, তামা, মলিবডেনাম, ক্লোরিন প্রভৃতি গাছপালার স্বাভাবিক বাড় ও পুষ্টির জন্য অতি অল্প মাত্রায় প্রয়োজন হয়। এইগুলো অনুখাদ্য বলে। এই যে অনুখাদ্য, কেন অনুখাদ্য হচ্ছে অল্প মাত্রায়, বেশি পরিমাণে দরকার হয় না, এই জন্য এগুলো অনুখাদ্য। অধিক ফলনশীল বহু ফসলি শস্যের চাষ হওয়ার জমিতে অনুখাদ্যের ঘাটতি শুরু হয়েছে। তাই জমির উৎপাদিকা শক্তি বাড়ানোর জন্য এবং উর্বরতা বজায় রাখার জন্য এখন অনুখাদ্যের প্রয়োগ প্রয়োজনীয় হয়ে পড়েছে। অনুখাদ্যের অভাব হলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, গাছ রোগাক্রান্ত হয়ে পড়ে এবং ফসলের ফলন কমে যায়। স্টুডেন্টস, এটা বেশ কয়েকবার শুনবে, তাহলে দেখবে তোমাদের এর থেকে যে ছোট ছোট প্রশ্ন আসবে তোমরা সহজেই পারবে। আজকে এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।